ব্যোমকেশকে একরকম জোর করেই বাড়ি থেকে বার করেছিলাম। গত 1 মাস ধরে সে একটা জটিল জালিয়াতির তদন্তে মনোনিবেশ করেছিল। এক গাদা দলিলপত্র নিয়ে রাত দিন তার ভিতর থেকে অপরাধীর বিষয় ব্যাপৃত ছিল এবং রহস্য যতই ঘনীভূত হচ্ছিল ততই তার কথাবার্তা কমে আসছিল। লাইব্রেরির ঘরে বসে নিরন্তর এই শুষ্ক কাগজপত্রগুলো ঘেঁটে ঘেঁটে তার শরীরও খারাপ হয়ে পড়েছে বুঝেছিলাম, কিন্তু সে কথার উল্লেখ করলে সে বলতো, না, বেশ তো আছি। সেদিন বিকেলে বললাম, আর তোমার কথা শোনা হবে না, চলো একটু বেরিয়ে আসা যাক। দিনের মধ্যে অন্তত 2 ঘন্টাও তো বিশ্রাম দরকার। কিন্তু নয়, চলো লেকের দিকে। 2 ঘন্টায় তোমার জালিয়াত পালিয়ে যাবে না। আচ্ছা বেশ, চলো। কাগজপত্র সরিয়ে রেখে সে বাইরে আসলো বটে, কিন্তু তার মনটা সেই অজ্ঞাত জালিয়াতের পিছু ছাড়েনি বুঝতে কষ্ট হলো না। লেকের ধারে বেড়াতে বেড়াতে হঠাৎ একজন বহু পুরনো কলেজের বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। অনেকদিন তাকে দেখিনি। আইএ ক্লাসে দুজন একসঙ্গে পড়েছিলাম। তারপর সে মেডিকেল কলেজে প্রবেশ করে। সেই অবধি ছাড়াছাড়ি। আমি তাকে দেখে বললাম, আরে মোহন যে, তুমি কোত্থেকে? অজিত, তাই তো হে, কতদিন পর দেখা। তারপর খবর কি? কিছুক্ষণ পরস্পরের পিঠ চাপড়াচাপড়ির পর ব্যোমকেশের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। আপনি? বড় খুশি হলাম। মাঝে মাঝে সন্দেহ হতো বটে, আপনার কীর্তি প্রচারক অজিত বন্দ্যোপাধ্যায় হয়তো আমাদের বাল্যবন্ধু অজিত, কিন্তু বিশ্বাস হতো না। তা তুমি আজকাল কি করছো? কলকাতাতেই প্র্যাকটিস করছি। তারপর বেড়াতে বেড়াতে নানা কথায় ঘণ্টা খানেক কেটে গেল। লক্ষ্য করলাম সাধারণ কথাবার্তার মধ্যে মোহন 2-1 বার কি একটা বলবার জন্য মুখ খুলে আবার থেমে গেল। ব্যোমকেশ তা লক্ষ্য করেছিল। কি বলবেন বলুন না। একটা কথা বলি বলি করে সংকোচ হচ্ছে। ব্যাপারটা এত তুচ্ছ যে সে আপনাকে বিব্রত করা অন্যায়, অথচ। তা হোক, বলো। আর কিছু না হোক, ব্যোমকেশকে কিছুক্ষণের জন্য জালিয়াতের হাত থেকে নিষ্কৃতি দেওয়া হবে। জালিয়াত? আমি বুঝিয়ে দিলাম মোহনকে। ও, কিন্তু আমার কথা শুনে হয়তো ব্যোমকেশবাবু হাসবেন। হাসির কথা হলে নিশ্চয়ই হাসবো, কিন্তু আপনার ভাব দেখে তা মনে হচ্ছে না। বরঞ্চ মনে হচ্ছে একটা কোনো সমস্যা কিছুদিন থেকে আপনাকে ভাবনায় রেখেছে। আপনি তারই উত্তর খুঁজছেন। আপনি ঠিক ধরেছেন। জিনিসটা হয়তো খুবই সহজ, কিন্তু আমার পক্ষে এটা একটা দুর্বেদ্য প্রহরিকা হয়ে দাঁড়িয়েছে। আমি নেহাত বোকা নই, সাধারণ সহজ বুদ্ধি আছে বলেই মনে করি। অথচ একজন রোগে পঙ্গু চলশক্তিরহিত লোক আমাকে প্রতিনিয়ত এমনভাবে ঠকাচ্ছে যে শুনলে আশ্চর্য হয়ে যাবেন। শুধু আমাকে নয়, তার সমস্ত পরিবারের তীক্ষ্ণ সতর্কতা সে প্রতি মুহূর্তে ব্যর্থ করে দিচ্ছে। কথা বলতে বলতে আমরা একটা বেঞ্চিতে এসে বসেছিলাম। যতদূর সম্ভব সংক্ষেপে ব্যাপারটা বলছি। কোনো এক বড় মানুষের বাড়িতে আমি গৃহ চিকিৎসক। তাঁরা বনেদি বড় মানুষ, কলকাতায় বন কেটে বাস। অন্যান্য বিষয় সম্পত্তি ছাড়াও কলকাতায় একটা বাজার আছে, তা থেকে মাসিক 15 টাকা আয়। সুতরাং আর্থিক অবস্থা কীরকম বুঝতেই পারছেন। এই বাড়ির যিনি কর্তা তার নাম নন্দদুলাল বাবু। ইনি বলতে গেলে ও বাড়িতে আমার একমাত্র রোগী। বয়সকালে ইনি এত বেশি বদখেয়ালি করছিলেন যে 50 বছর বয়স হতে না হতেই শরীর একেবারে ভেঙে পড়েছে। বাতে পঙ্গু, আরও কত রকমের রোগ যে তার শরীরকে আশ্রয় করে আছে তা গুণে শেষ করা যায় না। তাছাড়া পক্ষাঘাতের লক্ষণও ক্রমে দেখা দিচ্ছে। আমাদের ডাক্তারি শাস্ত্রে একটা কথা আছে, মানুষের মৃত্যুতে বিস্মিত হওয়ার কিচ্ছু নেই। মানুষ যে বেঁচে আছে এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়। আমার এই রুগীটিকে দেখলে সেই কথাই সর্বাগ্রে মনে পড়ে। এই নন্দদুলাল বাবুর চরিত্র আপনাকে কি করে বোঝাবো ভেবে পাচ্ছি না। কটুভাষী, সন্দিগ্ধ, কুটিল, হিংসাপরায়ণ, এক কথা এমন ইতর নীচ স্বভাবের আর কখনো কাউকে দেখিনি। বাড়িতে স্ত্রী, পুত্র, পরিবার সব আছে, কিন্তু কারুর সদ্ভাব নেই।
তার ইচ্ছে যৌবনে যে উচ্ছৃঙ্খলতা করে বেরিয়েছিলেন এখনও তাই করে বেড়ান। কিন্তু প্রকৃতি বাদ সেধেছে, শরীরে সে সামর্থ্য নেই। এই জন্য পৃথিবী শুদ্ধ লোকের ওপর দারুণ রাগ আর ঈর্ষা, যেন তার এই অবস্থার জন্য তারাই দায়ী। সর্বদা ছল খুঁজে বেড়াচ্ছেন কি করে কাকে জব্দ করবেন। শরীরের শক্তি নেই, বুকের গোলমালও আছে, তাই ঘর ছেড়ে বেরোতে পারেন না। নিজের ঘরে বসে বসে কেবল বিশ্বব্রহ্মাণ্ডের উপর কদর্য গালাগাল বর্ষণ করছেন, আর দিস্তা দিস্তা কাগজে অনবরত লিখে চলেছেন। তার এক খেয়াল যে তিনি একজন অদ্বিতীয় সাহিত্যিক, তাই কখনো লাল কালিতে কখনো কালো কালিতে এন্তার লিখে যাচ্ছেন। সম্পাদকের উপর ভয়ঙ্কর রাগ। তার বিশ্বাস সম্পাদকেরা কেবল শত্রুতা করেই তার লেখা ছাপে না। কি লেখেন? গল্প কিংবা আত্মচরিত হতে পারে। একবার মাত্র সে লেখার উপর আমি চোখ বুলিয়েছিলাম, তারপর আর সেদিকে তাকাতে পারিনি। সে লেখা পড়বার পর গঙ্গা স্নান করলেও মনে হয় মন পবিত্র হয় না। আজকালকার যারা তরুণ লেখক সে গল্প পড়লে তাদেরও বোধ করি দাঁত কপাটি লেগে যাবে। চরিত্রটি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু সমস্যাটা কি? মোহন আমাদের দুজনকে দুটো সিগারেট দিয়ে নিজে একটা ধরালো। আপনারা ভাবছেন এমন গুণবান লোকের আর কোনো গুণ থাকা সম্ভব নয়, কিন্তু তা নয়। এর আরেকটি মস্ত গুণ আছে, এই শরীরের উপর তার এক অদ্ভুত নেশা করেন। ব্যোমকেশবাবু, আপনি তো এই কাজের কাজই। সমাজের নিকৃষ্ট লোক নিয়েই আপনাকে কারবার করতে হয়। মদ, গাঁজা, চন্ডু, কোকেন ইত্যাদি অনেক রকম নেশাই মানুষকে করতে দেখতে পারেন, কিন্তু মাকড়সার রস খেয়ে কাউকে নেশা করতে দেখেছেন কি? মাকড়সা রস? সে আবার কি? এক জাতীয় মাকড়সা আছে যার শরীর থেকে এই বিভৎস বিষাক্ত রস পাওয়া যায়, যা পিষে বের করে নেওয়া হয়। ট্যারান্টুলা ডান্স স্পেনে আগে ছিল। এই মাকড়সার কামড় খেয়ে লোকে হরদম নাচত। দারুণ বিষ। বইয়ে পড়েছি বটে, কিন্তু এদেশে কাউকে ব্যবহার করতে দেখিনি। ঠিক বলেছেন, ট্যারান্টুলা। সাউথ আমেরিকার স্প্যানিশ সংকর জাতির সঙ্গে এর নেশার খুব একটা চলন আছে। এই ট্যারান্টুলার রস একটা তীব্র বিষ, কিন্তু খুব কম মাত্রায় ব্যবহার করলে শরীরের স্নায়ুমণ্ডল একটা প্রবল উত্তেজনা সৃষ্টি করে। বুঝতেই পারছেন, স্বভাবের দোষে স্নায়বিক উত্তেজনা না হলে যারা থাকতে পারে না, তাদের পক্ষেই মাকড়সার রস কীরকম লোভনীয় বস্তু। কিন্তু নিয়মিত ব্যবহার করলে এর ফল সাংঘাতিক হয়ে দাঁড়ায়। অস্বাভাবিক পক্ষাঘাতে মৃত্যু অনিবার্য। আমাদের নন্দদুলালবাবু বোধহয় যৌবনকালে এই চমৎকার নেশাটি ধরেছিলেন। তারপর শরীর যখন অকর্মণ্য হয়ে পড়ল, তখনও নেশা ছাড়তে পারলেন না। আমি যখন গৃহ চিকিৎসক হয়ে ওদের বাড়িতে ঢুকলাম, তখন উনি প্রকাশ্যে এই নেশা চালাচ্ছেন। সে আজ বছরখানেকের কথা। আমি প্রথমেই ওটা বন্ধ করে দিলাম। বললাম, যদি বাঁচতে চান তাহলে ওটা ছাড়তে হবে। এই নিয়ে খুব খানিকটা ধস্তাধস্তি হলো। তিনিও খাবেনি, আমিও খেতে দেব না। শেষে আমি বললাম, আপনার বাড়িতে ও জিনিস ঢুকতে দেব না, দেখি আপনি কি করে খান। তিনিও কুটিল হেসে বললেন, তাই নাকি? আচ্ছা, আমিও খাবো, দেখি তুমি কি করে আটকাও। যুদ্ধ ঘোষণা হয়ে গেল। পরিবারের আর সকলে আমার পক্ষে ছিলেন, সুতরাং সহজেই বাড়ির চারিদিকে কড়া পাহারা বসিয়ে দেওয়া গেল। তার স্ত্রী, ছেলেরা পালা করে তাকে পাহারা দিতে লাগলেন, যাতে কোনোভাবে সে বিষ তার কাছে পৌঁছতে না পারে। তিনি নিজে একরকম চলশক্তিহীন। বাড়ি থেকে বেরিয়ে যে সে জিনিস সংগ্রহ করবেন সে ক্ষমতা নেই। আমি এইভাবে তাকে আগলাবার ব্যবস্থা করে দিয়ে বেশ একটু আত্মপ্রসাদ অনুভব করতে লাগলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। এত কড়াকড়ি সত্ত্বেও বাড়িশুদ্ধ লোকের নজর এড়িয়ে তিনি নেশা করতে লাগলেন। কোথা থেকে সে জিনিস আমদানি করছে কেউ ধরতে পারলাম না। প্রথমটা আমার সন্দেহ হলো, হয়তো বাড়ির কেউ লুকিয়ে তাকে সাহায্য করছে। তাই একদিন আমি নিজে সমস্ত দিন পাহারায় থাকলাম। কিন্তু আশ্চর্য মশাই, আমার চোখের সামনে তিনি 3 বার সেই বিষ খেলেন। তার নাড়ি থেকে বুঝলাম, অথচ কখন খেলেন ধরতে পারলাম না। তারপর তার ঘর হাতিপাতি করেছি, তার সঙ্গে বাইরের লোকের দেখা করবা একবারে বন্ধ করে দিয়েছি, কিন্তু তবু তার মৌতাত বন্ধ করতে পারিনি। এখনো সমভাবে সেই ব্যাপার চলছে।
এখন আমার সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই যে লোকটা ওই মাকড়সার রস পায় কোথা থেকে, এবং পেলেও সকলের চোখে ধুলো দিয়ে খায় কি করে? ব্যোমকেশ শুনতে শুনতে অন্য মনস্ক হয়ে পড়েছিল কিনা বলতে পারবো না। মোহন শেষ করতেই সে উঠে দাঁড়িয়ে বলল, অজিত, বাড়ি চলো। একটা কথা হঠাৎ মাথায় এসেছে, যদি তা ঠিক হয় তাহলে। বুঝলাম সেই পুরনো জালিয়াত আবার তাকে চেপে ধরেছে। মোহন এতক্ষণ যে বুকে গেল তার শেষের দিকের কথাগুলো তার হয়তো কানেও যায়নি। মোহনের গল্পটা বোধহয় তুমি ভালো করে শুনলে না। বিলক্ষণ বিলক্ষণ শুনেছি বই কি, সমস্যাটা খুবই মজার, কৌতূহল হচ্ছে, কিন্তু এখন মানে আমার কি সময় হবে? আসলে আমি একটা বিশেষ শক্ত কাজে। মোহন মনে মনে বোধহয় একটু ক্ষুণ্ণ হলো, কিন্তু সে ভাব লুকিয়ে বলল, তবে কাজ নেই, থাক। আপনাকে এইসব তুচ্ছ ব্যাপারে মাথা ঘামাতে অনুরোধ করা আমার অবশ্য অনুচিত। কিন্তু কি জানেন, একটা নিষ্পত্তি হলে হয়তো লোকটার প্রাণ বাঁচাতে পারা যেত। একটা লোক যত বড় পাপিষ্ঠই হোক, বিন্দু বিন্দু বিষ খেয়ে আত্মহত্যা করছে চোখের সামনে দেখছি, অথচ নিবারণ করতে পারছে না। এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে? না মানে আমি করব না বলিনি তো, এ ধাঁধার উত্তর পেতে হলে ঘন্টা দুয়েক ভাবতে হবে, আর একবার লোকটিকে দেখলেও ভালো হয়, কিন্তু আজ বোধহয় তা পেরে উঠব না। নন্দদুলাল বাবুর মতো অসামান্য লোককে কিছুতেই মরতে দেওয়া যেতে পারে না, সে আমি দেবও না, আপনি নিশ্চিন্ত থাকুন। কিন্তু এখন আসলে আমাকে বাড়ি ফিরতেই হবে, মনে হচ্ছে জালিয়াত লোকটাকে ধরে ফেলেছি, কিন্তু একবার কাগজগুলো ভালো করে দেখা দরকার। সুতরাং আজকের রাতটা নন্দদুলাল বাবু নিশ্চিন্ত মনে বিষপান করে নিন, কাল থেকে আমি তাকে জব্দ করে দেব। বেশ, কালই হবে। কখন আপনার সুবিধা হবে বলুন, আমি কার পাঠিয়ে দেব। আচ্ছা বেশ, এক কাজ করা যাক, তাতে আপনার উৎকণ্ঠা অনেকটা লাঘব হবে। অজিত বরং আজ আপনার সঙ্গে গিয়ে দেখে শুনে আসুক, তারপর ওর মুখে সব কথা শুনে আজ রাতে বা কাল সকালে আমি আপনার ধাঁধার উত্তর দিয়ে দেব। ব্যোমকেশের বদলে আমি যাব, এইটাতে মোহনের মুখে যে নিরাশার ভাব ফুটে উঠল তা কারোর চোখ এড়াবার নয়। আপনার বাল্যবন্ধু বলেই হয়তো অজিতের ওপর আপনার তেমন ইয়ে নেই, কিন্তু হতাশ হবেন না। সৎসঙ্গে পড়ে ওর বুদ্ধি এখন এমনই ভীষণ তীক্ষ্ণ হয়ে উঠেছে যে তার দু একটা দৃষ্টান্ত শুনলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। হয়তো ও নিজেই আপনার এই ব্যাপারে সমস্ত রহস্য উদ্ঘাটিত করে দেবে, আমাকে হয়তো দরকারও পড়বে না। এত বড় সুপারিশেও মোহন বিন্দুমাত্র উৎসাহিত হল না। রুই কাতলা ধরবার আশায় ছিপ ফেলে যারা সন্ধেবেলা পুঁটি মাছ ধরে বাড়ি ফেরে তাদের মতো মুখভাব করল। হ্যাঁ, অজিতই চলুক, কিন্তু ও যদি না পারে? হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে, তখন তো আমি আছি। ব্যোমকেশ আমাকে আড়ালে ডেকে বলল, শোনো অজিত, সব জিনিস ভালো করে লক্ষ্য করো, আর চিঠিপত্র কি আসে একটু খোঁজ নিও তো। ব্যোমকেশকে অনেক জটিল রহস্যের মর্মোদ্ঘাটন করতে দেখেছি ও তাতে সাহায্য করেছি। তার অনুসন্ধান পদ্ধতিও এতদিন একসঙ্গে থেকে অনেকটা আয়ত্ত করেছি। তাই মনে মনে ভাবলাম, এই সামান্য ব্যাপারের কিনারা করতে পারবো না। বিশেষত আমার প্রতি মোহনের বিশ্বাসের অভাব দেখে ভিতরে ভিতরে একটা জেদও চেপেছিল। যেমন করে পারি এ ব্যাপারের নিষ্পত্তি আমি করবই। মনে মনে এই রকম সংকল্প নিয়ে মোহনের সঙ্গে লেক থেকে বাইরে বেরিয়ে এলাম। বাসে উঠে যখন নির্দিষ্ট স্থানে পৌঁছলাম তখন সন্ধে পেরিয়ে গেছে, রাস্তার আলো জ্বলে উঠেছে। মোহন পথ দেখিয়ে নিয়ে গেল। সার্কুলার রোড থেকে একটা গলি ধরে কিছু দূর যাওয়ার পর সামনে একটা লোহার রেলিংযুক্ত বড় বাড়ি দেখিয়ে মোহন বলল, এই বাড়ি। দেখলাম সেকেলে ধরনের পুরনো বাড়ি, সামনে লোহার ফটকে টুল পেতে দারোয়ান বসে আছে।
মোহনকে দেখে সেলাম করে পথ ছেড়ে দিল, কিন্তু আমার প্রতি সন্দিগ্ধ দৃষ্টিপাত করে বলল, बाबूजी आपको भीतर जाने के लिए ভয় নেই দারোয়ান, উনি আমার বন্ধু। बहुत खूब बहुत खूब। দারোয়ান সরে দাঁড়ালো। আমরা বাড়ির সামনে উঠোনে প্রবেশ করলাম। উঠোন পার হয়ে বারান্দায় উঠতেই ভিতর থেকে একটি 20-22 বছরের যুবক বাইরে এলো। কে ডাক্তারবাবু? আমার দিকে সপ্রসন্ন চোখে তাকিয়ে জিজ্ঞাসা করল। এনাকে তো ঠিক। মোহন তাকে একটু দূরে নিয়ে গিয়ে নিচু কণ্ঠে কি যেন বলল। ব্যস্ত ব্যস্ত, উনি আসুন না। এই যে ইনি গৃহস্বামীর জ্যেষ্ঠ পুত্র, নাম অরুণ। তাকে অনুসরণ করে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করলাম। দুটো ঘর পার করে তৃতীয় ঘরে বন্ধ দরজায় কড়া নাড়তেই ভিতর থেকে একটা কলহ তীক্ষ্ণ ভাঙা কণ্ঠস্বর শোনা গেল। কে তুমি? এখন আমাকে বিরক্ত করো না, আমি লিখছি। বাবা ডাক্তারবাবু এসেছেন। অভয়, দরজা খোল। একটি 18-19 বছর বয়সের যুবক, বোধহয় নন্দদুলাল বাবুর দ্বিতীয় ছেলে, দরজা খুলে দিল। আমরা সকলে ঘরে ঢুকলাম। খেয়েছেন? অভয় আস্তে করে ঘাড় নাড়লেন। ঘরে ঢুকে প্রথমে চোখে পড়ল ঘরের মধ্যিখানে খাটের উপর বিছানা পাতা আছে এবং সেই বিছানায় ঠেস দিয়ে বসে ডান হাতে কলম ধরে অতি শীর্ণকায় নন্দদুলাল বাবু রাগী চোখে আমাদের দিকে চেয়ে রয়েছেন। মাথার উপর উজ্জ্বল বৈদ্যুতিক আলো জ্বলছিল, আর একটা টেবিল ল্যাম্প খাটের ধারে উঁচু টেবিলের ওপর রাখা ছিল। তাই লোকটির শরীরটিকে ভালো করে দেখতে পেলাম। তার বয়স 50-এর নিচেই, কিন্তু মাথার চুল সমস্ত পেকে একটা শ্রীহীন পাংশুটে বর্ণ ধারণ করেছে। হাড় চওড়া, ধারালো মুখে মাংসের লেশ মাত্র নেই। হনুর হাড় দুটো যেন চামড়া ভেদ করে বাইরে বের হবার উপক্রম করছে। পাতলা দ্বিধাভঙ্গ নাকটা মুখের উপর শকুনের মতো ঝুলে পড়েছে। চোখ দুটো কোনো অস্বাভাবিক উত্তেজনার ফলে অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠেছে, কিন্তু উত্তেজনার অবসানে আবার যে তার মাছের চোখের মতো ভাবলেশহীন হয়ে পড়বে তার আভাসও সেই চোখে লুকিয়ে রয়েছে। নিচের ঠোঁট শিথিল হয়ে ঝুলে পড়েছে। সব মিলে মুখের ওপর একটা কুৎসিত অসন্তোষ যেন রেখায় রেখায় ফুটে উঠছে। কিছুক্ষণ এই প্রেতাকৃতির লোকটির দিকে বিস্মিতভাবে তাকিয়ে থাকলাম। দেখলাম তার বাঁ হাতটা থেকে থেকে অকারণে নিচে উঠছে, যেন সেটা স্বাধীনভাবে দেহ থেকে সম্পূর্ণ বিযুক্ত হয়ে নাচ শুরু করে দিয়েছে। মৃত ব্যাঙের দেহ তড়িৎ সংস্পর্শে চমকে উঠতে যাঁরা দেখেছেন তারা এই স্নায়ু নৃত্য কিছুটা আন্দাজ করতে পারবেন। নন্দদুলাল বাবুও বিষ দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন। ডাক্তার, এ আবার কাকে নিয়ে এসেছ? কি চাই লোকটা? যেতে বলো, যেতে বলো, যেতে বলো, বেরো, বেরো। মোহন চোখের একটা ইশারায় আমাকে জানালো যে আমি নন্দদুলাল বাবুর এরকম ব্যবহারে কিছু যেন মনে না করি। তারপর বিছানার উপর থেকে ছড়ানো ছিটানো কাগজগুলো সরিয়ে বিছানার পাশে রেখে রোগীর নাড়ি হাতে নিয়ে স্থির হয়ে দেখতে লাগল। নন্দদুলাল বাবু মুখে একটা বিকৃত হাসি নিয়ে একবার আমার দিকে একবার ডাক্তারের দিকে তাকাতে লাগলেন। বাঁ হাতটা তেমন করেই নাচ করছে। আবার খেয়েছেন? বেশ করেছি, বেশ করেছি। কাল বাবার কি? এতে নিজেরই ক্ষতি করছেন, আর কারো নয়। ওই বিষ খেয়ে খেয়ে মস্তিষ্কে দফা রফা করে ফেলেছেন। তাই নাকি? আর মস্তিষ্কের দফা রফা করে ফেলেছি, কিন্তু তোমারও ঘটে অনেক বুদ্ধি আছে। তো ধরতে পারছো না কেন? বলি, চারিদিকে তো সেপাই বসিয়ে দিয়েছ, কই কই ধরতে পারলে না? আপনার সাথে কথা বলাই ছকমারি। যা করছিলেন করুন। ধুয়ো
ধুয়ো ডাক্তার ধুয়ো, আমায় ধরতে বললে না। ধিনতা ধিন্না পাকানো না, ধিনতা ধিন্না পাকানো না। সঙ্গে সঙ্গে হাতের বুড়ো আঙুল তুলে নাড়াতে লাগলেন। নিজের ছেলেদের সামনে এই নোংরা অসভ্যতা আমার অসহ্য লাগলো। মোহনেরও মনে হয় ধৈর্যের বাঁধ ছেড়বার উপক্রম হয়েছিল। নাও অজিত, কি দেখবে দেখে শুনে নাও, আর পারা যায় না। হঠাৎ বুড়ো আঙুল নাড়ানো থামিয়ে দুই সাপের মতো চোখ নিয়ে নন্দদুলালবাবু আমার দিকে তাকালেন। কে হে তুমি? আমার বাড়িতে কোন মতলবে ঢুকেছ? ওসব ফন্দি ফিকির এখানে চলবে না চাঁদু, বুঝেছ? এই বেলা ঝটপট সরে পড়ো, নইলে পুলিশ ডাকবো। যত সব নচ্ছার ছিচকে চোরের দল, বেরো বেরো বাড়ি থেকে। বলে মোহনকে নিজের দৃষ্টির মধ্যে সাপটে নিলেন। সে আমাকে কি উদ্দেশ্যে এনেছে ঠিক না বুঝলেও আমার উপর তার ঘোর সন্দেহ জন্মেছিল। অরুণ লজ্জিতভাবে আমার কানে কানে বললেন, ওর কথায় কান দেবেন না, ওটা খেলে ওর আর জ্ঞান বুদ্ধি থাকে না। মনে মনে ভাবলাম, কি ভয়ঙ্কর এই বিষ, যা মানুষের সমস্ত খারাপ চিন্তাভাবনাকে এমন উগ্রভাবে প্রকাশ করে। যে ব্যক্তি জেনে শুনে এটা খায়, তার অবনতির মাত্রাই বা কে নিরূপণ করবে? ব্যোমকেশ বলেছিল সব দিক ভালো করে লক্ষ্য করতে। তাই যতদূর সম্ভব তাড়াতাড়ি ঘরের চারদিকে ঘুরে দেখে নিলাম। ঘরটা বেশ বড়, আসবাবপত্র বেশি নেই। একটা খাট, গোটা 2-3 চেয়ার, একটা আলমারি এবং একটা পায়া টেবিল। এই টেবিলের উপর ল্যাম্পটা রাখা আছে এবং তার পাশে কয়েক দিস্তা অলিখিত কাগজ ও অন্যান্য লেখার সরঞ্জাম রয়েছে। লিখিত কাগজপত্রগুলো অগোছালোভাবে চারিদিকে ছড়ানো। আমি একটা কাগজ তুলে নিয়ে কয়েকটা লাইন পড়েই শিউরে উঠে রেখে দিলাম। মোহন যা বলেছিল তা সত্য। এ লেখা পড়লে ফরাসি বস্তুতান্ত্রিক এমিল জোলারও মনে হয় গা ঘিন ঘিন করত। শুধু তাই নয়, লেখার বিশেষ রসালো জায়গাগুলোতে লাল কালির দাগ দিয়ে লেখক মহাশয় সেই দিকেই দৃষ্টি আকর্ষণ করার ব্যবস্থা করে দিয়েছেন। কার্যত এতখানি নোংরা জঘন্য মনের পরিচয় আর কোথাও পেয়েছে কিনা আমার মনে পড়ল না। নন্দদুলালবাবুর দিকে একটা ঘৃণাপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে দেখলাম তিনি আবার লেখায় মন দিয়েছেন। পার্কারের কলম দ্রুত বেগে কাগজের উপর সঞ্চরণ করে চলেছে। পাশের টেবিলে দোয়াতদানিতে আর একটা মিটে লাল রঙের পার্কারের ফাউন্টেন পেন রাখা রয়েছে। লেখা শেষ হলেই মনে হয় দাগ দেওয়া আরম্ভ হবে। হলো তাই। পাতাটা শেষ হতেই নন্দদুলালবাবু কালো কলম রেখে লাল কলমটা তুলে নিলেন। আঁচড় কেটে দেখলেন কালি ফুরিয়ে গেছে। তখন টেবিলের উপর থেকে লাল কালির চ্যাপ্টা শিশি নিয়ে তাতে কালি ভরলেন। তারপর গম্ভীরভাবে নিজের লেখা মণিমুক্তগুলো দাগ দিতে লাগলেন। আমি মুখ ফিরিয়ে নিয়ে ঘরের অন্যান্য জিনিস দেখতে লাগলাম। আলমারিটাতে কিছু ছিল না, শুধু কতগুলো অর্ধেক ঔষধের শিশি পড়েছিল। এগুলো আমারই দেওয়া ওষুধ। ঘরে 2টি জানলা, 2টি দরজা। একটা দরজা দিয়ে আমরা ঢুকেছিলাম, অন্যটি সম্বন্ধে জিজ্ঞাসা করে জানলাম ওদিকে স্নানের ঘর ইত্যাদি আছে। সেই ঘরটাও দেখলাম, বিশেষ কিছু নেই। কয়েকটা কাঁচা কাপড়, তোয়ালে, তেল, সাবান, মাজন ইত্যাদি রয়েছে। জানলা দুটো সম্বন্ধে অনুসন্ধান করে জানা গেল বাইরের সাথে তাদের কোনো যোগাযোগ নেই। তাছাড়া অধিকাংশ সময় নাকি বন্ধ থাকে। ব্যোমকেশ থাকলে কিভাবে অনুসন্ধান করত তা কল্পনা করবার চেষ্টা করলাম, কিন্তু কিছুই ভেবে পেলাম না। দেওয়ালে টোকা মেরে দেখব কিনা ভাবছি, হয়তো কোনো গুপ্ত দরজাও থাকতে পারে। এমন সময় চোখে পড়ল দেয়ালে একটা তাকের উপর একটা চাঁদির আতরদানি রয়েছে। চুপি চুপি অরুণকে জিজ্ঞাসা করলাম, উনি আতর মাখেন নাকি? সে অনিশ্চিতভাবে মাথা নাড়িয়ে বলল, কি জানি, বোধ হয় না।
মাখলে তো গন্ধ পাওয়া যেত। আচ্ছা, এটা কতদিনই ঘরে রয়েছে? তা বরাবরই আছে, বাবা ওটা এনে ঘরে রেখেছিলেন। ঘাড় ফিরিয়ে দেখলাম লেখা বন্ধ করে নন্দদুলালবাবু এই দিকেই তাকিয়ে আছেন। মন উত্তেজিত হয়ে উঠল। খানিকটা তুলো আতরে ভিজিয়ে পকেটে পুরে নিলাম। তারপর ঘরের চারদিকে একবার দেখে বাইরে আসলাম। নন্দদুলালবাবুর দৃষ্টি আমাকে অনুসরণ করল। দেখলাম তার মুখে সেই বিকৃতমূলক খারাপ হাসিটা লেগে আছে। বাইরে এসে আমরা বারান্দায় বসলাম। আমি বললাম, এখন আপনাদের কয়েকটা প্রশ্ন করতে চাই, কোনো কথা গোপন না করে উত্তর দেবেন। বেশ তো জিজ্ঞাসা করুন না। আপনারা ওকে সর্বদা নজরবন্দি করে রেখেছেন? কে কে পাহারা দেয়? আমি, অভয় আর মা পালা করে ওর কাছে থাকি। চাকর বাকর বা অন্য কাউকে কাছে যেতে দিই না। আচ্ছা, ওকে কখনো ওই জিনিস খেতে দেখেছেন? না, মুখে দিতে দেখিনি, তবে খেয়েছেন তা জানতে পেরেছি। জিনিসটার চেহারা কীরকম কেউ বলতে পারবেন? যখন প্রকাশ্যে খেতেন তখন দেখেছিলাম। জলের মতো জিনিস, হোমিওপ্যাথিক শিশিতে থাকতো, তাই কয়েক ফোঁটা শরবত বা অন্য কিছুর সঙ্গে মিশিয়ে খেতেন। সেরকম শিশি যে ঘরে কোথাও নেই ঠিক জানেন? ঠিক জানি, আমরা তন্ন তন্ন করে খুঁজেছি। তাহলে নিশ্চয়ই বাইরে থেকে আসে। কে আনে? জানি না। আপনারা তিনজন ছাড়া আর কেউই ঘরে ঢোকে না? ভালো করে ভেবে দেখুন তো। না, কেউ না, একমাত্র এক ডাক্তারবাবু ছাড়া। আমার জেরা শেষ হয়ে গেল। আর কি জিজ্ঞেস করব? গালে হাত দিয়ে ভাবতে ভাবতে ব্যোমকেশের উপদেশ মনে পড়ল। পুনরায় আরম্ভ করলাম। আচ্ছা, ওর কাছে কোনো চিঠিপত্র আসে? না। কোনো পার্সেল কি অন্যরকম কিছু? হ্যাঁ, সপ্তাহে একটা করে রেজিস্ট্রি চিঠি আসে। কোত্থেকে আসে? কে পাঠায়? কলকাতা থেকেই আসে। রেবেকা লাইট নামে এক মহিলা পাঠান। বুঝেছি। চিঠিতে কি থাকে আপনারা দেখেছেন কি? হ্যাঁ, দেখেছি। কি থাকে? সাদা কাগজ। সাদা কাগজ? হ্যাঁ, খালি কতগুলি সাদা কাগজ খামের মধ্যে পোড়া থাকে, আর কিছুই থাকে না। আর কিছু না? না, আর কিছু থাকে না। কিছুক্ষণ নির্বাক হয়ে বসে রইলাম। শেষে বললাম, আচ্ছা, ঠিক জানেন খামের ভিতর আর কিছুই থাকে না? ঠিক জানি। বাবা নিজে পিয়নের সামনে রসিদ সই করে চিঠি নেন বটে, কিন্তু আগে আমি চিঠি খুলি, তাতে সাদা কাগজ ছাড়া আর কিছুই থাকে না। প্রত্যেকবার আপনি চিঠি খোলেন? কোথায় খোলেন? বাবার ঘরে, সেখানেই পিয়ন চিঠি নিয়ে যায় কি না। কিন্তু এ তো ভারী আশ্চর্য ব্যাপার। সাদা কাগজ রেজিস্ট্রি করে পাঠাবার মানে কি? জানি না। আরও কিছুক্ষণ বোকার মতো বসে থেকে শেষে একটা নিঃশ্বাস ফেলে উঠে পড়লাম। রেজিস্ট্রি চিঠির কথা শুনে মনে আশা জেগেছিল যে ফন্দিটা বুঝি ধরে ফেলেছি, কিন্তু না, ওদিকের দরজায় একেবারে তালা লাগানো। বুঝলাম আপাত দৃষ্টিতে ব্যাপারটা সামান্য ঠেকলেও আমার বুদ্ধিতে কুলোবে না। তুলা শুনিতে নরম, কিন্তু ধুনিতে লবে যান। ওই বিষ জর্জরিত দেহ অকালপক্ষ বুড়ো লম্পটটাকে এঁটে ওঠা আমার কর্ম নয়। এখানে ব্যোমকেশের সেই শানিত ঝকঝকে মস্তিষ্ক দরকার। মলিন মুখে ব্যোমকেশকে সব কথা জানাবো বলে বের হচ্ছি। একটা কথা মনে পড়ল। জিজ্ঞাসা করলাম, নন্দদুলালবাবু কাউকে চিঠিপত্র লেখেন? না, তবে মাসে মাসে মানি অর্ডার করে টাকা পাঠান। কাকে পাঠান? ওই মহিলাকে। ওই মহিলাটি নন্দদুলালবাবুর। বুঝেছি। কত টাকা পাঠান? 100 টাকা, কিন্তু কেন পাঠান তা বলতে পারবো না। পেনশন? কিন্তু মুখে সে কথা না বলে একা বেরিয়ে পড়লাম। মোহন থেকে গেল। বাড়ি পৌঁছতে রাত 8টা বাজল।
ব্যোমকেশ লাইব্রেরির ঘরে ছিল। দরজা ধাক্কা দিতেই, কি খবর? সমস্যার সমাধান হলো? না। আমি ঘরে ঢুকে চেয়ারে বসে পড়লাম। তার মধ্যেই ব্যোমকেশ একটা মোটা লেন্স নিয়ে একখণ্ড কাগজ পরীক্ষা করছিল। এখন আবার যন্ত্রটা তুলে নিল। তারপর আমার দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, ব্যাপারটা কি? এত শৌখিন হয়ে উঠলে কবে থেকে? আতর মেখেছ যে? মাখিনি, নিয়ে এসেছি। তাকে সমস্ত ঘটনা বর্ণনা করে শোনালাম। সেও মনে হলো মন দিয়ে শুনল। উপসংহারে আমি বললাম, আমার দ্বারা তো হলো না ভাই, এখন দেখো তুমি যদি কিছু করতে পারো। তবে আমার মনে হয় এই আতরটা অ্যানালাইজ করলে কিছু পাওয়া যেতে পারে। কি পাওয়া যাবে? মাকড়সার রস? ব্যোমকেশ আমার হাত থেকে তুলোটা নিয়ে তার ঘ্রাণ নিয়ে বলল, আহ, চমৎকার গন্ধ, খাঁটি অম্বুরি আতর। হ্যাঁ, কি বলছিলে? কি পাওয়া যেতে পারে? হয়তো নন্দদুলালবাবু আতর মাখবার ছল করে 1 মাইল দূর থেকে যার গন্ধ পাওয়া যায় সে জিনিস কেউ লুকিয়ে ব্যবহার করতে পারে? নন্দদুলালবাবু যে আতর মাখেন তার কোনো প্রমাণ পেয়েছ? তা পাইনি বটে, কিন্তু না হে না, ওদিকে নয়, অন্যদিকে সন্ধান করো। কি করে জিনিসটা ঘরের মধ্যে আসে? কি করে নন্দদুলালবাবু সকলের চোখের সামনে সেটা মুখে দেন? এই সব কথা ভেবে দেখো। রেজিস্ট্রি করে সাদা কাগজ কেন আসে? ওই মহিলাটিকে টাকা পাঠানো হয় কেন? ভেবে দেখেছ? অনেক ভেবেছি, কিন্তু আমার দ্বারা আর হলো না। ভাবো ভাবো, আরও ভাবো। কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায়? গভীরভাবে ভাবো, এক মনে ভাবো, নাছোড় বান্দা হয়ে ভাবো। বলে সে লেন্সটা তুলে নিল। আমি জিজ্ঞেস করলাম, তুমি? আমিও ভাবছি, কিন্তু এক মনে ভাবা বোধহয় হয়ে উঠবে না। আমার জালিয়াত। আমি ঘর থেকে উঠে এসে আমাদের বসবার ঘরে আরাম কেদারাটায় লম্বা হয়ে শুয়ে আবার ভাবতে আরম্ভ করলাম। সত্যি তো, কি এমন কঠিন কাজ যে আমি পারবো না? নিশ্চয়ই পারব। প্রথমত, রেজিস্ট্রি করা সাদা কাগজ আসবার কারণ কি? অদৃশ্য কালি দিয়ে তাতে কিছু লেখা থাকে কি? যদি তাই থাকে, তাতে নন্দদুলালবাবুর কি সুবিধে হয়? জিনিসটা তো তাঁর কাছে পৌঁছতেই পারে না। আচ্ছা, ধরে নেওয়া যাক জিনিসটা কোনো মতে বাইরে থেকে ঘরের ভিতরে এসে পৌঁছল, কিন্তু সেটা নন্দদুলালবাবু রাখেন কোথায়? হোমিওপ্যাথিক ওষুধের শিশিও তো লুকিয়ে রাখা সহজ কথা নয়। অষ্টপ্রহর তাকে পাহারা দেওয়া আছে, তার উপরে সব সময় খানা তল্লাশি চলছে। তবে ভাবতে ভাবতে মাথা গরম হয়ে গেল। 5টা চুরুট পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু একটা প্রশ্নেরও উত্তর পেলাম না। নিরাশ হয়ে প্রায় হাল ছেড়ে দিয়েছি এমন সময় একটা অপূর্ব আইডিয়া মাথায় এলো। ধড়মড় করে আরাম কেদারায় উঠে বসলাম। ইউ কি সম্ভব? কিংবা সম্ভব নয় বা কেন? শুনতে একটু অস্বাভাবিক লাগলেও ই ছাড়া আর কি বা হতে পারে? ব্যোমকেশ বলেছে, কোনো বিষয়ে যুক্তিসম্মত প্রমাণ যদি থাকে, অথচ তা যদি আপাত দৃষ্টিতে অসম্ভব বলে মনে হয়, তবু তা সত্যি বলে ধরে নিতে হবে। এক্ষেত্রে এটাও তো এই সমস্যার একমাত্র সমাধান। ব্যোমকেশকে বলবো মনে করে উঠে যাচ্ছিলাম, ব্যোমকেশ নিজেই এলো। আমার মুখের দিকে চেয়ে বলল, কি হে, ভেবে বার করলে নাকি? বোধহয় করেছি। বেশ বেশ, তা কি বার করলে শুনি? বলতে গিয়ে বাধো বাধো ঠেকতে লাগলো, তবে জোর করে সংকোচ সরিয়ে বললাম, দেখো, নন্দদুলালবাবুর ঘরের দেওয়ালে কতগুলো মাকড়সা দেখেছি। এখন মনে পড়ল, আমার বিশ্বাস তিনি সেগুলোকেই ধরে ধরে খান। অজিত, তুমি একেবারে একটা জিনিয়াস। তোমার জোড়া নেই। মানে দেওয়ালের মাকড়সা ধরে ধরে খেলে নেশা হবে না ভাই, গা ময় গরলের ঘা ফুটে বেরোবে, বুঝলে? বেশ,
তবে তুমিই বলো। ব্যোমকেশ চেয়ারে বসে টেবিলের উপর পা তুলে দিল, অলসভাবে একটা চুরুট ধরিয়ে বলল, আচ্ছা, সাদা কাগজ কেন ডাকে আসে বুঝতে পেরেছ? না। ওই মহিলাটাকে কেন টাকা পাঠানো হয় বুঝেছ? না। নন্দদুলালবাবু দিনরাত অশ্লীল গল্প লেখেন কেন তাও বুঝতে পারোনি? না, তুমি বুঝেছ? বোধহয় বুঝেছি, কিন্তু একটা বিষয়ে নিঃসন্দেহভাবে না জানা পর্যন্ত মন্তব্য করা ঠিক হবে না। কি বিষয়? আগে জানা দরকার নন্দদুলালবাবুর জিভ কোন রঙের। মনে হলো ব্যোমকেশ আমাকে পরিহাস করছে। ঠাট্টা হচ্ছে বুঝি? ঠাট্টা? ব্যোমকেশ চোখ খুলে আমার মুখের ভাব দেখে বলল, রাগ করলে? সত্যি বলছি, ঠাট্টা নয়। নন্দদুলালবাবুর জিভের রঙের উপর সব নির্ভর করছে। যদি তার জিভের রং লাল হয় তাহলে বুঝবে আমার অনুমান ঠিক, আর যদি না হয়, তুমি বোধহয় লক্ষ্য করনি। না, ওই জীব লক্ষ্য করার কথা আমার মনে আসেনি। অথচ এটাই আগে মনে হওয়া উচিত ছিল। যাই হোক, এক কাজ করো, ফোন করে নন্দদুলালবাবুর ছেলের কাছ থেকে একবার খবর নাও। রসিকতা করছি মনে করবে না তো? ভয় নাই তোর, ভয় নাই ওরে, ভয় নাই, কিছু নাই তোর ভাবনা। পাশের ঘরে গিয়ে নম্বর খুঁজে ফোন করলাম। মোহন তখন সেখানেই ছিল। সেই উত্তর দিল, ও, কথাটা দরকারি বলে মনে হয়নি, তাই বলিনি। নন্দদুলালবাবুর জিভের রং টকটকে লাল, একটু অস্বাভাবিক বলে মনে হয়, কারণ তিনি না বেশি পান খান না। হ্যাঁ, কেন বলো দেখি? ব্যোমকেশকে ডাকলাম। ব্যোমকেশ এসে বলল, কি লাল তো? তবে আর কি হয়ে গেছে দেখি। আমার হাত থেকে ফোন নিয়ে বলল, হ্যাঁ ডাক্তারবাবু, ভালোই হলো, আপনার ধাঁধার উত্তর পাওয়া গেছে। হ্যাঁ, অজিতই ভেবে বার করেছে, আমি একটু সাহায্য করেছি মাত্র। ওই জালিয়াত নিয়ে ব্যস্ত ছিলাম তো তাই। হ্যাঁ হ্যাঁ, জালিয়াতের কেসটাও ধরে ফেলেছি। বিশেষ কিছু করতে হবে না, কেবল নন্দদুলালবাবুর ঘর থেকে লাল কালির দোয়াত আর লাল রঙের ফাউন্টেন পেনটা সরিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক ধরেছেন। কাল একবার আসবেন, তখন সব কথা বলবো। আচ্ছা বেশ, নমস্কার। অজিতকে আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। বলেছিলাম কিনা যে ওর বুদ্ধি আজকাল ভীষণ ধারালো হয়ে উঠেছে। ব্যোমকেশ হাসতে হাসতে ফোন কেটে দিল। একটু লজ্জা পেয়ে বসবার ঘরে ফিরে এসে বললাম, কিছু কিছু যেন বুঝতে পারছি, কিন্তু তুমি সব কথা পরিষ্কার করে বলো, কেমন করে বুঝলে? চলো, খাবার সময় হলো, এখনই পুটিরাম ডাকতে আসবে। আচ্ছা, চটপট বলে দিচ্ছি শোনো। প্রথম থেকেই তুমি ভুল পথে যাচ্ছিলে। দেখতে হবে জিনিসটা ঘরের মধ্যে আসে কি করে। তার নিজের হাত পা নেই, সুতরাং কেউ তাকে নিশ্চয়ই নিয়ে আসে। কে এসে? ঘরের মধ্যে 5 জন লোক ঢুকতে পারে। ডাক্তারবাবু, 2 ছেলে, তার স্ত্রী ও আর একজন। প্রথম 4 জন বিষ খাওয়াবে না, এটা নিশ্চিত। অতএব এ পঞ্চম ব্যক্তির কাজ। পঞ্চম ব্যক্তি কে? পঞ্চম ব্যক্তি হচ্ছে পিয়ন। সে হপ্তায় একবার সই করানোর জন্য নন্দদুলালবাবুর ঘরে ঢোকে, সুতরাং তার মারফতই জিনিসটা ঘরে ঢোকে। কিন্তু খামের মধ্যে তো সাদা কাগজ ছাড়া আর কিছুই থাকে না। এইখানেই ফাঁকি। সবাই মনে করে খামের মধ্যে জিনিসটা আছে, তাই পিয়নকে কেউ লক্ষ্য করে না। লোকটা হুঁশিয়ার, সে অনায়াসে লাল কালির দোয়াত বদলে দিয়ে চলে যায়। রেজিস্ট্রি করে সাদা কাগজ পাঠাবার উদ্দেশ্য হচ্ছে কোনো রকমে পিয়নকে নন্দদুলালবাবুর ঘরে ঢোকার অবকাশ দেওয়া। তারপর তুমি
আর একটা ভুল করেছিলে। ওই মহিলাকে টাকা পাঠানো হয় পেনশন হিসেবে না, ও প্রথা কোথাও প্রচলিত নেই। টাকা পাঠাতো ওষুধের দাম হিসেবে, আর ওই মেয়েটি পিয়নের হাত দিয়ে ওষুধ পাঠাতো। তাহলে দেখো, ওষুধ নন্দদুলালবাবুর হাতের কাছে এসে পৌঁছলো, কিন্তু কেউ জানতে পারল না। কিন্তু অষ্টপ্রহর ঘরে লোক থাকে, তিনি খাবেন কি করে? নন্দদুলালবাবু গল্প লিখতে আরম্ভ করলেন। সব সময় হাতের কাছে লেখার সরঞ্জাম আছে, তাই উঠে গিয়ে খাবারও দরকার নেই, খাটের উপর বসেই সে কাজ সম্পন্ন করা যায়। তিনি কালো কলম দিয়ে গল্প লিখছেন, লাল কলম দিয়ে তাতে দাগ দিচ্ছেন, এবং ফাঁক পেলেই কলমের নিবটা চুষে নিচ্ছেন। কালি ফুরিয়ে গেলে আবার ফাউন্টেন পেন ভরে নিচ্ছেন। জিভের রং লাল কেন এখন বুঝতে পারছো? কিন্তু লালই যে হবে সেটা বুঝলে কি করে? কালো তো হতে পারত। হায় হায়, এটা বুঝলে না? কালো কালি যে বেশি খরচ হয়। নন্দদুলালবাবু ওই অমূল্য নিধি কি বেশি খরচ হতে দিতে পারেন? তাই লাল কালির ব্যবস্থা। বুঝেছি। এত সহজ? সহজ তো বটেই, কিন্তু যে লোকের মাথা থেকে এই সহজ বুদ্ধি বেরিয়েছে তার মাথাটা অবহেলার বস্তু নয়। এত সহজ বলেই তোমরা ধরতে পারছিলে না। তুমি ধরলে কি করে? খুব সহজে। এই ব্যাপারে দুটো জিনিস সম্পূর্ণ অর্থহীন বলে মনে হয়। এক, রেজিস্ট্রি করে সাদা কাগজ আসা। দুই, নন্দদুলালবাবুর গল্প লেখা। এই দুটোর সত্যিকার কারণ খুঁজতে গিয়েই আসল কথাটি বেরিয়ে পড়ল। পাশের ঘরে ঝনঝন করে টেলিফোন বেজে উঠল। আমরা দুজনেই তাড়াতাড়ি উঠে গেলাম। কে আপনি? ও ডাক্তারবাবু, কি খবর? হ্যাঁ, নন্দদুলালবাবু চেঁচামেচি করছেন, এই হাত পা ছুটছেন? তা হোক তা হোক, তাতে ক্ষতি হবে না। হ্যাঁ, কি বললেন? অজিতকে গালাগালি, সকার বকার তুলছেন? ভারী অন্যায়, ভারী অন্যায়। কিন্তু যখন তার মুখ বন্ধ করা যাচ্ছে না, তখন আর উপায় কি? অজিত অবশ্য ওসব পরোয়া করে না। অবিমিশ্র প্রশংসা যে পৃথিবীতে পাওয়া যায় না তা সে জানে। মধু, হুল, কমলে কণ্টক, এই জগতের নিয়ম। আচ্ছা, নমস্কার। আপনারা এতক্ষণ শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে মাকড়সার রস।